আলুর চাষ আর আলুর শিল্পকে বাঁচাতে গেলে সরকারের কাছে আজকে আমার 5টা দাবি থাকবে। 5 দফা দাবি আমি আজকে এই ভিডিও আপনাদের সামনে রাখছি, যেটা সরকার যদি ইমপ্লিমেন্ট করে বা সরকার যদি তার মধ্যে যে কোনো একটা দাবিকেও স্বীকার করে এবং একটা দাবিকেও যদি গ্রাহ্য দিয়ে সেটাকে কাজে লাগায়, তাহলে আলুর চাষ, আলুর চাষি এবং সাথে যুক্ত যে সমস্ত শিল্পটা রয়েছে, আলুর ব্যবসায়ী, আলুর কোল্ড স্টোরেজ মালিক এবং কোল্ড স্টোরেজ, সমস্ত আলুর শিল্পটা কিন্তু বাঁচবে। আর তা না হলে পাট শিল্পের মতো একদম শেষ হয়ে যাবে। আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে 5 দফা দাবি। চাষিদের পক্ষ থেকে বলতে পারেন বা আমার দর্শকদের পক্ষ থেকে আমি সরকারের কাছে রাখছি যে 5 দফা দাবির মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে, এই যে ভাইটাল একটা সময়, আলুর দাম নেই, আলুর 100 টাকা বস্তা প্রতি 50 কেজি, কোথাও 150 টাকা বস্তা জ্যোতি আলু। তো এই যে একদম তলানিতে ঠেকেছে আলুর শিল্পটা, আলুর দাম তলানিতে ঠেকেছে, তো এই সুযোগে কৃষকদের পাশে দাঁড়ানো দরকার সরকারের। এবং কৃষক, শুধু কৃষক নয়, কৃষক তথা পাশাপাশি ব্যবসায়ীদের পাশেও কিন্তু দাঁড়ানো দরকার। আর সরকারের কিছু ভুল নীতি, যেগুলো আজকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে এগুলো করা মোটেই উচিত হয়নি, বা এই নীতিগুলোকে পাল্টানো দরকার। সরকার যদি আলুর শিল্পটাকে বাঁচাতে চায়, যদি চাই যে কৃষকরা তার সাপোর্টে থাকুক বা তাকে ভোট দিক, তাহলে ভাই কৃষকের জন্য কিছু করতে হবে, কৃষকের কথা ভাবতে হবে। শুধুমাত্র বক্তব্যে কৃষকের ভালো চাই বা কৃষকের এইটা ক্ষতি হচ্ছে, এই পার্টি এই ক্ষতি করছে, ওরা ওইটা করেছে, আমরা এটা করব না, আমরা এটা দেবো, এটা দেবো, ওটা দেবো, কৃষক বন্ধু দেবো, বা হয়তো কেউ বলছে আমরা আরও বেশি পয়সা দেবো, অন্য কোনো পার্টি বলছে, তো এভাবে কিন্তু কৃষককে বাঁচানো যাবে না, আলু বাঁচানো যাবে না, আলু শিল্প বাঁচানো যাবে না। এর জন্য 5টা দাবি রাখছি, খুব গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। চেষ্টা করবেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া, আর যত বেশি ভিডিওটা শেয়ার হবে তত বেশি কিন্তু এই কথাগুলো সরকারের কানে গিয়ে কাঁটার মতো লাগবে। অবশ্যই সেটা করবেন। আজকে ভিডিওটা আপনাদেরকে আমি একটা লাইক করার কথা বলবো না, শুধু জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করার উদ্দেশ্যটা কি না, যেন সরকারের কাছে কোনোভাবে পৌঁছায়। দেখুন, আমার ভিডিও বা বলতে পারেন অন্য আদার্স যে কোনো চ্যানেলের ভিডিও কিন্তু সরকারের লোক রয়েছে, তারা কিন্তু সেগুলোর দিকে খেয়াল রাখে বা সেগুলোর দিকে নজরদারি চালায় যে কে কি বলছে, কে কি না বলছে, কার কি বক্তব্য। যদিও সেটাকে শুনে তারা না শোনার ভান করে বসে থাকে, কিন্তু শোনে। তো কথা হচ্ছে, শুনতে শুনতে যদি কোনো একটা দফা বা কোনো একটা দাবি যদি ইমপ্লিমেন্ট করার কথা সরকার ভাবে বা যদি সাকসেসফুলভাবে করতে পারে, তাহলে কিন্তু বিরাট একটা পাওনা চাষিদের জন্য। তাই আমি অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না করুন কোনো যায় আসে না, লাইক করুন না করুন কোনো যায় আসে না, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগে যে কেউ আছে সেখানে শেয়ার করবেন। বা আপনার যদি আপনি কোনো নির্দিষ্ট পার্টি বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল থেকে বিলং করে থাকেন, অবশ্যই আপনাদের সেই রাজনৈতিক মহলে সেটা শেয়ার করবেন, যাতে করে আমার কথাটা, তাতে তৃণমূল সরকার যদি এবারে জিতে আসে হয় তাদের কানে পৌঁছক, বা যদি এবারে বিজেপি সরকার আসে তাদের কানে পৌঁছক। আমি বলতে চাইছি, কে আসছে না আসছে আমার দেখে লাভ নেই। আমার চাওয়াটা, আমার দাবিটা কিন্তু উভয়ের কাছে, যেই আসুক সে যেন এই বিষয়টাকে খেয়াল রাখে, তবেই পরবর্তীকালে চাষি বাঁচবে। আর চাষি বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে বা চাষি বাঁচলে কিন্তু আলুর শিল্প বাঁচবে, দেশ বাঁচলে কিন্তু দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাবে। আর তা না হলে কিন্তু একদম শেষ অবস্থা। এটাই আপনারা দেখছেন, আলুর শিল্পের এই বছরটা হচ্ছে একদম শেষ অবস্থা। সামনের বছর থেকে আলু চাষ কমে যাবে। আলু, অনেক ব্যবসায়ী তারা আলুর ব্যবসা করা ছেড়ে দিয়েছে বা আরও ছেড়ে দেবে এবছর যদি এরকম দাম থাকে। তো লোকসানটা কতদিন একজন বহন করতে পারে? বেশি দিন নয়। তাই বেশি দিন লোকসান মানে বারবার বারবার যদি ন্যাড়া বেলতলা দিয়ে যায়, তো বেল যখন পড়ে তার মাথাটা ফাটবে, সে কিন্তু দ্বিতীয়বার যাবে না, বা দ্বিতীয়বার গেলেও সে আর তৃতীয়বার কিন্তু যাওয়ার সাহস করবে না। সেজন্য আমার দাবিগুলো শুনবেন, দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত কমেন্টে সেটা জানাবেন। আপনাদের কমেন্ট অনেক কম আসছে, আপনারা নিজেদের বক্তব্যগুলো রাখছেন না, তো সেটা রাখবেন। তো আজকে আমার দাবির যে প্রথম পয়েন্ট, প্রথম দাবিটা, 5 দফা দাবির প্রথম দাবিটা হচ্ছে সরকার কৃষি ঋণ মকুব করুক। মানে হচ্ছে, আমি সব সিজনের কথা বলছি না বা অন্যান্য বছরের কথা বলছি না, কমসে কম এই বছর যে রবি ফসল মানে যেটা শীতের চাষ হয় তাকে বলা হয় রবি ফসল। তো রবি ফসলের জন্য যে ঋণটা দেওয়া হয়েছে, বা আলু চাষের জন্য যে ঋণগুলো দেওয়া হয়েছে, বা যারা বিগত বছরের ঋণকে যারা কিন্তু আপনার রিকাভারি করেছে এবং এবছরে তারা কিছু হয়তো নিয়েছে, তো সেই সমস্ত যে কৃষি লোনগুলো, কৃষি লোন এবং
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে সমস্ত লোনগুলো দেওয়া হয়েছে, গত বছরে তারা ব্যাপক লোকসান খেয়েছে, এবছরেও লোকসান খাচ্ছে। তাই আমি শুধু কৃষি লোন বলছি না, আমি কৃষি লোনের পাশাপাশি যে ক্ষুদ্র ব্যবসায়ীদের পার্সোনাল যে লোনগুলো দেওয়া হয়েছে, আমি সরকারের কাছে অনুরোধ করব যে সেই লোনগুলো মকুব করার একটা সিদ্ধান্ত নেন। তাতে আপনারা ডাইরেক্ট হয় মকুব করে দিন, তাহলে চাষি অনেকটা বাঁচাবেন তো আপনারা, ঠিক তাই না? আপনারাই বাঁচাবেন, আপনারাই মারবেন, আপনাদের হাতে সব। তো কৃষি লোন মকুব করা হোক। আর যদি সেটা একান্তই 100% মকুব না করা যায়, ধরুন রাজ্যের সেই পরিস্থিতি নেই, সেই ইনকাম নেই, বা সেই ভর্তুকি দেওয়ার ক্ষমতা নেই, তো একটা কিছু করতে পারেন, একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এই যে কৃষি লোনের উপরে একটা মোটা অঙ্কের সাবসিডি দিন। সাবসিডি মানে ভর্তুকি দিন, যেন কৃষি লোনটা কিছুটা হলেও কমে যায়। আমি বলতে চাইছি 50% দিন, বা হয়তো যে মানে ইন্টারেস্ট হয়েছে সেই ইন্টারেস্টটা সম্পূর্ণটা মকুব করে দিন। কিছু একটা করুন। মোট কথা, আমার কথা হচ্ছে কিছু একটা করুন কৃষি লোনের উপরে। কারণ অধিকাংশ চাষি কৃষি লোন নিয়ে কিন্তু চাষটা করেছে, অধিকাংশ ব্যবসায়ী লোন নিয়ে তারা কিন্তু আলু কেনার সিদ্ধান্ত নিয়েছিল। যেহেতু তারা লোকসান খেয়েছে, তাদের ঘটি বাটি সব বিক্রি হয়ে গেছে, বাইরে আলু পাঠিয়ে তারা আলুর দাম পাচ্ছে না, আলুর কোয়ালিটিতে নানা রকম রিপোর্ট আসছে, তারা কিন্তু টাকা আদায় করতে পারছে না। তাই এদিকে একটু সাহায্য যদি হাত বাড়িয়ে দিতে পারেন, আখেরে কিন্তু এটা আপনাদেরই উপকার। আমার যে দ্বিতীয় দফা বা দ্বিতীয় দাবি বলতে পারেন, সেটা হচ্ছে যে কোল্ড স্টোরেজের ভাড়া, প্রতি বস্তা পিছু যে কোল্ড স্টোরেজের ভাড়া নেওয়া হয়, কুইন্টাল পিছু ধরুন একটা নির্দিষ্ট ভাড়া রয়েছে, কোনো স্টোর বেসিসে কিন্তু সেটা আলাদা। তো সেই যে সামান্য ভাড়াটা, কুইন্টাল পিছু একটা সামান্য ভাড়া নেওয়া হয়, তো সেই কুইন্টাল পিছু যে ভাড়াটা নেওয়া হয়, কোল্ড স্টোরেজের যে ভাড়া মকুব করে দিন, সেটা ভর্তুকি দিন কোল্ড স্টোরেজকে। প্রত্যেকটা কোল্ড স্টোরেজে যতটা আলু আছে, সেই আলুর যে কোল্ড স্টোরেজের ভাড়া সেটাকে মকুব করে দিন। কৃষকরা কিন্তু ডাইরেক্টলি সেটা থেকে বেনিফিট পাবে, কারণ অধিকাংশ এবছর আলু কিন্তু কৃষকেরই রয়েছে। যদি ভর্তুকিটা দেন, তাহলে কিন্তু কৃষকরা বাঁচবে, কৃষি বাঁচলে কিন্তু দেশ বাঁচবে। তাই এই যে আলুর কোল্ড স্টোরেজে যে আলুটা রয়েছে, সেটাই যদি কোল্ড স্টোরেজের ভাড়াটা মকুব করে দেওয়ার ব্যবস্থা করেন, তাতে করে কিন্তু কৃষক অনেকটা উপকৃত হবে, অনেকটা দাম সে কিন্তু পাবে, হাতে পাবে কিছু পয়সা। বিক্রি করার সময় কোল্ড স্টোরেজের ভাড়া যদি তাকে না লাগে, তাহলে কিন্তু সে তার খরচটা তুলতে পারবে, সে তার খরচটা কোনো রকমভাবে তুলতে পারবে, দুমুখ সমান হবে। আর কোল্ড স্টোরেজের ভাড়া যখন দিয়ে দিতে হচ্ছে, তার কিন্তু হাফ লোকসান হয়ে যাচ্ছে। তো এটা একবার একটুখানি ভাববেন। তৃতীয় যে বিষয়টা হচ্ছে কৃষকদের কাছ থেকে একটা মানে অতিরিক্ত মূল্য দিয়ে আলুটা কিনে নেওয়া, যেটা মানে পশ্চিমবঙ্গ সরকার চালু করার চেষ্টা করেছিল, দু এক জায়গায় কিনেছে, অধিকাংশ জায়গায় মানে 99% জায়গায় বলতে পারেন কৃষক এর আলু সরকার কেনেনি। ওই 1% যে জায়গায় কিনেছে, খুব সামান্য কিনেছে। তাই আমি বলবো যে এই যে সরকার যে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কৃষকের কাছ থেকে আমরা 70 বস্তা করে আলু কিনবো, এই সিদ্ধান্তটা বা এটার ইমপ্লিমেন্টটা কিন্তু হয়নি। এটা 100% ব্যর্থ, এই নীতিটা 100% ব্যর্থ। তা আমি বলবো যে সঠিকভাবে চেষ্টা করুন আলু কেনার। এখনও সময় রয়েছে। কোল্ড স্টোরেজের আলুও ডাইরেক্ট আপনারা বন্ড কিনতে পারেন কৃষকদের কাছ থেকে। বন্ড কিনে সেগুলোকে যখন আপনারা মিড ডে মিলের মাধ্যমে দিতে পারেন, বা আরও যে আপনাদের ব্যবস্থা রয়েছে, আলু আপনাদের যে আরও বাজারগুলো রয়েছে সেখানে আপনারা ব্যবস্থা করতে পারেন তার, বা নানা রকম সরকার চাইলে আলু কিনে অনেক কিছু করতে পারে, মানে চেষ্টা করতেই পারে, সামান্য কিছু চেষ্টা করুক, এটা অনুরোধ। চতুর্থ যে দাবি সেটা হচ্ছে এই যে রপ্তানির যে নীতিগুলো, সেগুলো পাল্টানো দরকার। হুট করে আলুর দাম বাড়ছে যখন, একটা জায়গায় আপনি বর্ডার বন্ধ করে রপ্তানিটা বন্ধ করে দিলেন, ঠিক আছে, আবার হুট করে যখন আলুর দাম কমে গেছে, আপনি বর্ডার খুলে দিচ্ছেন, যাতে পরবর্তীকালে সেই বর্ডার দিয়ে আলু অন্য রাজ্যে ভিন রাজ্যে যায়। তো সমস্যাটা কোথায় একবার ভাবুন, যে এই নীতিটায় এতটা পরিমাণ গফিলতি রয়েছে, এতটা মানে ভাবনা চিন্তার অভাব রয়েছে, যে যেখানে একটা ব্যবসায়ী যেখানে আলু পাঠাচ্ছে, যখন দাম বেড়ে গেল আপনি বর্ডার বন্ধ করে দিলেন, সেখানে আলুটা যাওয়াটা বন্ধ হয়ে গেল। তো সেই ব্যবসায়ী হঠাৎ করে আলু পেল না, ওখানকার যে ব্যাপারী রয়েছে, তো তার সঙ্গে এখানের ব্যবসায়ীর লেনদেন কিন্তু একদম কেটে গেল, একদম লেনদেন বন্ধ হয়ে গেল। এবং সেই জায়গাটা দখল করে নিচ্ছে কারা? ইউপি থেকে ব্যবসায়ীরা সেই জায়গায় আলু পাঠিয়ে দিচ্ছে, গুজরাট থেকে আলু সেই জায়গায় চলে যাচ্ছে, আপনার আলুটা কিন্তু যাচ্ছে না। আপনার রাজ্যের আলুটা যেটা যাওয়ার কথা ছিল, আপনি যে ভুল সিদ্ধান্তের জন্য আমি বলবো, আপনি যে বর্ডার বন্ধ করে দিলেন, এতে করে কিন্তু আখেরে কৃষকের ক্ষতি হচ্ছে। এখানকার ব্যবসায়ীদের সেই বাইরের যে মার্কেটগুলো ধরা ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেল, সেগুলো চলে গেল। তো পরবর্তীকালে এখানকার আলু যখন আবার পাঠানোর যখন সিদ্ধান্ত নেওয়া হবে, তারা কিন্তু আর এখানের আলু নিতে চাইবে না, কারণ ব্যবসা সবসময়
ট্রাস্টের উপরে ডিপেন্ড করে, বিশ্বাসের উপরে ডিপেন্ড করে এবং লেনদেনের উপরে ডিপেন্ড করে। তাই লেনদেন মাঝখানে যখন আপনি সেটাকে বন্ধ করে দিলেন, সেটা কিন্তু সেই যে বিচ্ছেদটা, সেটা জোড়া লাগানোটা কোনোদিন সম্ভব নয়। সেই কারণে আজকের দিনে এই অবস্থা আলুর। আজকে আলু যে 100 টাকা 120 টাকা কৃষক হাতে পাচ্ছে, তার প্রধান 80% দায়ী বলবো আমি কিন্তু এই সরকারের ওই নীতিটা, বর্ডার বন্ধ করার নীতিটা। আর 20% দায়ী হচ্ছে ওই আলুর চাষ বেশি হওয়াটা। বুঝতে পেরেছেন? আমার আজকের ভিডিওর যেটা শেষ দাবি, শেষ পঞ্চম দাবি, সেটা হচ্ছে সরকার চেষ্টা চালাক কিভাবে আলু চাষের খরচ কমানো যায়। এটা হচ্ছে প্রধান এবং ভাইটাল। আগেকার দিনে আলুর খরচ হতো বিঘা পিছু 8,000 10,000 টাকা, বেশি দিন নয়। আমি নিজে, আমার জ্ঞান হওয়ার পরে আমি দেখেছি 8,000 10,000 টাকা বিঘা পিছু খরচ হতো। চাপানের দাম ছিল 500 টাকা, বীজের দাম ছিল হয়তো 400 থেকে 500 টাকা। আজকের দিনে দেখতে পাচ্ছেন 3,500 টাকা 4,000 টাকা পাঞ্জাবের বীজ আসছে। কেন আসবে? আপনি সেই সরকারকে অনুরোধ আমার, যে এখানে বীজ, আলুর বীজ যাতে উৎপাদন করা যায় সেই চেষ্টা করা হোক। আলুর বীজ কিভাবে সংরক্ষণ করবে, আলুর বীজ কিভাবে তৈরি করবে, তার জন্য রিসার্চে একটা খরচ করা হোক। R&D করুন, R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা করা দরকার। আলুর বীজের উপরে এটা করা দরকার। তাতে করে কি হবে, এখানের আলু বীজ যদি এখানে চাষিরা পায়, ওই বাইরের যে পাঞ্জাবের আলুটা 2,000 টাকায় কৃষক কিনছিল, সেই আলুটা সে এখন কিনতে পারবে 1,000 টাকায়, অর্ধেক খরচ হয়ে যাবে। আর চাপানের উপরে যে বড় রকমের কালোবাজারিটা হয়, সিজন এলে আমরা দেখেছি 1,800 টাকার চাপান 2,500 টাকা 2,300 টাকা। এগুলো দেখার দায়িত্ব কাদের? আপনারা প্রত্যেকটা চাপানের দোকানে দোকানে যান, কৃষকের সেখানে যখন কৃষক কিনছে সেখানে দেখুন, চাপানের দোকানে বিল দেখুন, একদম অরিজিনাল ক্যাশ মোমো দিতে বলুন। সেখানে দোকানে আপনাদের যে প্রতিনিধিরা রয়েছে, সরকারি যে প্রতিনিধিরা রয়েছে, যারা অফিসে বসে বসে মাইনে নিচ্ছে, তাদেরকে পাঠান, সেখানে গিয়ে তাদেরকে দিয়ে যাচাই করান যে হ্যাঁ কী দামে বিক্রি হচ্ছে চাপান। এইভাবে খরচটা যদি কমানো যায়, আখেরে কিন্তু খরচ যদি কমে যায়, চাষের খরচ যদি বস্তা পিছু কমে যায়, তাহলে কিন্তু যে দামে আলুটা বিক্রি হোক কৃষকের লোকসান হবে না। তো এই যে আমি 5 দফা দাবি রাখলাম, আমার অনুরোধ সরকার কিছু না কিছু এর উপরে একটা সিদ্ধান্ত নিক। এই বিষয়ের উপরে আমাকে থ্রেটেনিং না করে, আমাকে এই বিষয়গুলো বলার জন্য আমাকে থ্রেট না দিয়ে, এগুলোর উপরে যদি কিছু একটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, অনেক উপকার আসবে কৃষকদের, ব্যবসায়ীদের, আলু শিল্পের উপরে অনেকটা প্রভাব পড়বে এই বিষয়গুলো যদি একটাও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। তাই আমি বলবো কাজে করুন, কাজে করে দেখান, কথাই না বলে কাজে করে দেখান, নিশ্চয়ই কৃষকরা পাশে থাকবে। আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।